সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। ভারতের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা আর প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন 5 অগাস্ট শেখ হাসিনা বড় বিস্ফোরণের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারতে অবস্থান করে ক্ষান্ত হননি। সেখানে বসে নানা রকম উস্কানি দিয়ে যাচ্ছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন। তবে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। তবে বাংলাদেশ কি পারবে নরেন্দ্র মোদীর কাছ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে, তার বিচার সম্পন্ন করতে? এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন। এবারে জানাবো 10 বাংলাদেশিকে আটক করল ভারত। অনুপ্রবেশের দায়ে 10 বাংলাদেশিকে আটক করেছে ভারত। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করেছে। তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানাবো পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শুরু আগামীকাল। বিগত 15 বছরে বিদেশে পাচার হওয়া 23,400 কোটি ডলার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ এ বিষয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশের। এদিকে -2 দূরভিসন্ধি করে লাভ হবে না ইশরাক হোসেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, -2 দূরভিসন্ধি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ এমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কাউকেই যেতে দেবে না। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা কিভাবে, কার সহায়তায় দেশ থেকে পালিয়ে গেলেন, সেই প্রশ্ন আমাদের তুলতে হবে। এবারে থাকছে টানাপোড়েনের মধ্যেই আজ বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে বৈঠক। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। দুদেশের পররাষ্ট্র সচিবরা এফওসিতে নেতৃত্ব দেবেন। 5 অগাস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী অস্বস্তি টানাপোড়েনের মধ্যে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। এই বৈঠকে ভারতকে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বোঝার আহ্বান জানাবে ঢাকা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের 75 বিমান হামলা। সিরিয়ায় মাত্র 12 দিনের মাথায় বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। এতে দেশটিতে 2 যুগ ধরে চলা শাসনের অবসান হয়েছে। বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নিয়েছেন। এমনকি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর নেতা আবু মোহাম্মদ আল জুলানি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এদিকে দেশটিতে অন্তত 75টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ প্রেস সচিব। ভারতের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। যে গণহত্যা হলো, জুলাই আগস্টে যে 1500 মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এর আগে যত গুম হয়েছে, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন। প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে, যা বাংলাদেশের জনগণের টাকা। এটা চুরি করে বাইরে চলে গেছে। এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি। শফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যাবর্তনের জন্য চাওয়া যায়। তিনি বলেন, আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি। এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যাবর্তন চাইব। আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশ ভারতের সঙ্গে ন্যায় এবং মর্যাদার সম্পর্ক চায়। ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন, আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করব। 10 বাংলাদেশিকে আটক করল ভারত। অনুপ্রবেশের দায়ে 10 বাংলাদেশিকে আটক করেছে ভারত। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করেছে। তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আটককৃতরা দাবি করছেন যে নিজেদের গ্রামে উত্তেজনা এবং অস্থিরতা থেকে বাঁচতে তারা ভারতে পালিয়ে যান। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে 2 জন নারী, 3 জন কিশোর এবং 1 জন বয়স্ক রয়েছেন। তাদেরকে ত্রিপুরার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টা করছিল। আটককৃতদের একজনের নাম শঙ্করচন্দ্র সরকার। তিনি দাবি করছেন, ক্রমাগত হুমকি এবং ভয়ভীতির সম্মুখীন হবার পর তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে যান। এক কর্মকর্তা জানান, আমরা আইন অনুযায়ী বাংলাদেশ নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শুরু কাল। দীর্ঘ ১৫ বছরে বিদেশে পাচার হওয়া ২৩,৪০০ কোটি ডলার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ এ বিষয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশে। প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের আমলে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতে রাঘব বোয়াল, আমলা, মধ্যস্বত্বভোগীরা ২৮ লাখ কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছেন উল্লেখ করে সম্প্রতি শ্বেতপত্র প্রতিবেদন দিয়েছে সংস্থার কমিটি। এই হিসাবে প্রতি বছর গড়ে ১,৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এদিকে আজ সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। জাতিসংঘ ২০২৩ সালে এ দিনকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ২০০৭ সালের ২৭শে ফেব্রুয়ারি জাতিসংঘ দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৩ মাস পর গত ২৯শে অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং ২ কমিশন পদত্যাগ করে। গত ৩১শে অক্টোবর তাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৩৯ দিন খালি আছে দুদক চেয়ারম্যান এবং কমিশনারের পদ। ফলে অনেক সিদ্ধান্ত আটকে আছে। গত ১৫ বছরে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রদান এবং ব্যাংকিং হিসাব জব্দ করা হয়েছে। গত বছরের ৮ই নভেম্বর এক পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছিল, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির পেছনে না ছুটে অতি নগণ্য দুর্নীতির পেছনে ছুটছে দুর্নীতি দমন কমিশন। আদালতের বক্তব্য ছিল, দুদক হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে শ্রম, মেধা এবং অর্থ ব্যয় না করে ৫,০০০-১০,০০০ টাকার দুর্নীতির পেছনে জনগণের লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। ৫,০০০ টাকার দুর্নীতির মামলা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি ৫ লাখ থেকে ২০ লাখ টাকা খরচ করে মর্মে জানা যায়। জনগণের কষ্টের টাকার এমন অপব্যবহার কতটুকু সমীচীন? -2 এর দুরভিসন্ধি করে লাভ হবে না, ইশরাক হোসেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, -2 এর দুরভিসন্ধি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের সচেতন জনতা এমন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কাউকেই যেতে দেবে না। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা কিভাবে, কার সহায়তায় দেশ থেকে পালিয়ে গেলেন সেই প্রশ্ন আমাদের তুলতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দুটি: গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ইশরাকের কাছে প্রশ্ন করা হয়, বর্তমান সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? এর উত্তরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসস্তূপে পেয়েছে। এই পরিস্থিতিতে আমাদের প্রত্যাশা ছিল অনেক, তবে এসব প্রত্যাশার আংশিক পূরণ হয়েছে। কিছু কিছু জায়গায় তারা ভালো করতে পারত, যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত হাতে নিয়ন্ত্রণ। যেসব ষড়যন্ত্র চলছে সেগুলো আরও ভালোভাবে প্রতিহত করা উচিত ছিল। যারা গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের শাস্তি নিশ্চিত করতে পারলে ভালো হতো। দেশের মধ্যে যারা এখনো আত্মগোপনে রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার আরও কঠোর হতে পারত। বর্তমান সরকারের মূল দায়িত্ব এখন দুটি: গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এতে দেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এজন্য নির্বাচনী রোডম্যাপ জনগণের সামনে খোলাসা করতে হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৭৫ বিমান হামলা। সিরিয়ায় মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। এতে দেশটিতে ২ যুগ ধরে চলা শাসনের অবসান হয়েছে। বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নিয়েছে। এমনকি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নেতা আবু মোহাম্মদ আল জোলানি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এদিকে দেশটির অন্তত ৭৫টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ৯ ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে ৯০০ মার্কিন সেনা রয়েছে। তারা আসাদের পালায়নের দিনও জঙ্গি গোষ্ঠী আইএসআইএল-এর অবস্থানকে নিশানা করে অন্তত ৭৫ বিমান হামলা চালিয়েছে। এ হামলায় তাদের ক্যাম্প এবং অভিযানকে নিশানা করা হয়েছে। সেন্টকম কমান্ডার মাইকেল কুরিলা বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, তবে আমরা তাদের এটি হতে দেব না। তিনি বলেন, সিরিয়ার সমস্ত সংস্থার জানা উচিত যে তারা যদি আইএসআইএল এর সাথে অংশীদারিত্ব করে বা সমর্থন করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জবাবদিহি করবে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সিরিয়ার পূর্বে বাদিয়াহ মরুভূমিতে এ হামলা চালানো হয়েছে। এলাকাটিতে আইএস নিজেদের পুনর্গঠন করেছে। উল্লেখ্য, বাবা হাফিজ আল বাসাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধীর উপর দমন পীড়ন। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আল আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল, কিন্তু সে যাত্রায় রাশিয়া এবং ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আসাদ। এবার অবশ্য শেষ রক্ষা হয়নি। রাশিয়া এবং ইরান আগেই তাদের
তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র 3টি শহর দখলে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আল আসাদকে। গোপনে প্লেনে করে ছাড়তে হয় তার মাতৃভূমিও।